আসসালামু আলাইকুম। কি অবস্থা, সবার কেমন আছো? আশা করি ভালো আছো। ডুয়েট অ্যাডমিশন এবং জব প্রিপারেশনের যে আমাদের কোর্সের ফ্রি ক্লাস, সেই ধারাবাহিকতায় ইঞ্জিনিয়ারিং থার্মোডাইনামিক্সের আজকে 3 নাম্বার ক্লাস। তো আমরা আজকের ক্লাসে আমরা থার্মোডাইনামিক্স প্রসেস নিয়ে আলোচনা করব। তো তোমরা হচ্ছে কে কোন পলিটেকনিক থেকে যুক্ত হয়েছো সেটা অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানিয়ে দিবা। আর তোমরা হচ্ছে অবশ্যই এই ক্লাসের ভিডিওটা তোমরা তোমাদের টাইমলাইনে শেয়ার দিয়ে রাখবা। তার কারণ হচ্ছে যে তোমরা পরবর্তীতে যদি এই ক্লাসটা করতে চাও তবে কিন্তু তোমরা খুঁজে নাও পেতে পারো। হ্যাঁ, তো তোমাদের টাইমলাইনে শেয়ার দেওয়া থাকলে তোমরা খুঁজে পাবা, যেহেতু আমাদের ক্লাসগুলো ইউটিউবে আপলোড হচ্ছে না। তার মেইন রিজন হচ্ছে তোমরা ইউটিউবে ক্লাস দেখো, ওখানে কিছু বুঝতে না পারলে তোমরা হচ্ছে না করো কমেন্ট, না কোনো লাইক শেয়ার, কোনো কিছু করো না। সুতরাং আমরা ইউটিউবে হচ্ছে আমরা ভিডিও আপলোড করতেছি না। ওকে, তো তোমরা যদি পরবর্তীতে ক্লাস করতে চাও তবে অবশ্যই হচ্ছে নিজেদের টাইম লাইনে শেয়ার দিয়ে রাখবা। আর আমার ভয়েস তারপর হচ্ছে সবকিছু ঠিকঠাক মতো দেখতে পাচ্ছ কিনা একটু আমাকে জানাবা। হ্যাঁ, আরেকটা বিষয় বলি, তোমরা যারা মেকানিক্যাল 4th সেমিস্টারে আছো, অর্থাৎ তোমাদের যে ইঞ্জিনিয়ারিং থার্মোডাইনামিক্স আছে, আমাদের আরো 4টা ক্লাস আছে। আজকে একটা নিব। আজকের ক্লাস হচ্ছে আজকে 13 তারিখ, 14 তারিখ, 16, 17, এই 4 দিন হচ্ছে তোমার 9:30 থেকে হচ্ছে আমাদের এই ফ্রি ক্লাস হবে। তোমরা যদি এই 4টা ক্লাস খুব ভালো মতো করো তাহলে তোমাদের যে ইঞ্জিনিয়ারিং থার্মোডাইনামিক্সে 5th চ্যাপ্টার, 6ষ্ঠ অধ্যায় আছে যেটা তোমাদের, সেই অধ্যায় নিয়ে কোনো প্রবলেম হবে না। সেই অধ্যায়টা খুব অনায়াসে ক্লিয়ার করে ফেলতে পারবা। ওকে, তো তোমরা যারা মেকানিক্যাল 4th সেমিস্টার আছো তোমরাও এই ক্লাসটা করতে পারবা। আমি একটু দেখি যে তোমাদের সবকিছু ঠিকঠাক আছে কিনা, একটু তোমার আমাকে আমাকে একটু জানাও। হ্যাঁ, আর তোমরা যারা আমাদের পেইড কোর্সে ভর্তি হতে চাও তারা যোগাযোগ করতে পারো 01923356557 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে অথবা সরাসরি কল করে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো। ওকে, আচ্ছা, তো চলো আমরা হচ্ছে শুরু করি। হ্যাঁ, তো থার্মোডাইনামিক্স প্রসেস যদি আমরা বলি একটু, আচ্ছা, তাহলে থার্মোডাইনামিক্স প্রসেস কি বলতেছিলাম, যে যদি কোনো থার্মোডাইনামিক্স সিস্টেম এর এক বা একাধিক ধর্ম পরিবর্তন হয়ে একটি, কি বলছে, একটি তাপীয় অবস্থা হতে অন্য অন্য আরেকটি তাপীয় অবস্থায় উপনীত হয় তবে তাকে আমরা থার্মোডাইনামিক্স প্রসেস বলি। হ্যাঁ, তো থার্মোডাইনামিক্স প্রসেসের প্রকারভেদ আছে। ওকে, তো থার্মোডাইনামিক্স প্রসেসের হচ্ছে প্রকারভেদটা যদি আমি বলতে চাই তোমাদেরকে, পলিট্রপিক প্রসেস। তাহলে আমাদের আরো হচ্ছে তোমার আছে যে আইসো এনথালপিক প্রসেস আছে। তারপর হচ্ছে তোমার ইন্টারনাল কনস্ট্যান্ট ইন্টারনাল এনার্জি বা ফ্রি এক্সপ্যানশন প্রসেস আছে। তো আমরা মূলত যে কার্যক্রমগুলো করি আমরা, তার ভিতরে তোমার হচ্ছে কনস্ট্যান্ট প্রেসার প্রসেস, তারপর হচ্ছে ভলিউম প্রসেস, কনস্ট্যান্ট টেম্পারেচার প্রসেস, আইসেন্ট্রপিক প্রসেস। এগুলোতে আমাদের এই 4টা প্রসেসই মূলত হচ্ছে প্রসেস বা সাইকেল সব জায়গাতেই লাগে, বোঝা গেছে? তো এখন কনস্ট্যান্ট প্রেসার প্রসেসের আরো কিছু নাম আছে। কনস্ট্যান্ট প্রেসার প্রসেস আরো কিছু নাম আছে, এটা হচ্ছে আইসোবারিক প্রসেস বলতে পারে, বা তোমার স্থির চাপ প্রক্রিয়া বলতে পারে। আর কনস্ট্যান্ট ভলিউম প্লাস আইসোস্ফেরিক প্রসেস বলতে পারে, স্থির আয়তন প্রক্রিয়া বলতে পারে, বা আইসো ভলিওমেট্রিক প্রসেস বলতে পারে। তো আমরা এগুলো সবগুলো নামই লিখবো যখন আমরা ইন্ডিভিজুয়াল প্রসেসগুলো আলোচনা করব তখন। হ্যাঁ, তো এতটুকু হচ্ছে আমাদের কথাবার্তা এখানে ছিল। আর এখানে তোমার পরবর্তীতে আমরা যে জিনিসটা আলোচনা করব, যে আমরা এখন একটা একটা করে টপ মানে বিষয়গুলো মানে প্রসেসগুলো আলোচনা করব, ঠিক আছে? তো আমরা প্রথমে আলোচনা করব কনস্ট্যান্ট ভলিউম প্রসেস। আমি এটা মিশিয়ে ফেললাম, কনস্ট্যান্ট ভলিউম প্রসেস। তারপরে বলতে পারি আমরা এবারের নামে আমরা বলতে পারি, ঠিক আছে? তারপর হচ্ছে তোমার আইসোমেট্রিকও বলতে পারি আমরা, ওই যে লিখছি আইসোমেট্রিক প্রসেস। এখন এই যে আমরা নামগুলো বলতেছি, দেখো তার আগে আমরা একটু কোঅর্ডিনেট নিয়ে আলোচনা করি। হ্যাঁ, তোমাদের একটু কোঅর্ডিনেটটা দেখাই, যে তোমাদের লাগবে। আমি ধরো এইটা এক্স দিলাম, এটা ওয়াই, তার মানে আমি এটা হচ্ছে মূল বিন্দু, আমার 0, 0 বিন্দু। তো আমি এখান থেকে এই দিকে যত যাব আমার এক্স এর মান তত বাড়বে, আমি এই বিন্দু থেকে যত উপর দিকে যাব আমি এক্স এর মান তত বাড়বে। হ্যাঁ, এখন দেখো
যে আমি যদি এই পয়েন্টে দিয়ে আমি এই পয়েন্টে দাগ দিই একটা, দেখো আমি এখান থেকে এই পয়েন্টে আমার ওয়াই এর মান যা, এখান থেকে এই পয়েন্টে একটা এটা দিলাম 1 নম্বর পয়েন্ট, এটা দিলাম 2 নম্বর পয়েন্ট, এটা দিলাম 3 নম্বর পয়েন্ট, এটা দিলাম 4 নম্বর পয়েন্ট। এখন দেখো যে আমাদের যখন আমরা এই লাইন থেকে উপরে উঠবো আস্তে আস্তে, দেখো তখন কিন্তু আমাদের কি ওয়াই এর মানটা বাড়তেছে। যখন আমি এই ওয়াই অ্যাক্সিস থেকে যখন আমি সামনে দিকে মুভ করবো তখন এক্স এর মান বাড়তেছে আমার। তাহলে এখন বলো যে 1 নম্বর পয়েন্ট, 2 নম্বর পয়েন্ট, 3 নম্বর পয়েন্ট, 4 নম্বর পয়েন্ট, প্রত্যেকটা পয়েন্টে আমার এক্স অ্যাক্সিস থেকে সমান দূরত্বে আছে। তার মানে প্রত্যেকটা পয়েন্টে আমার ওয়াই এর মান কি সেম। এতটুকু ক্লিয়ার হইছো? আবার দেখো যে আমি ধরো এখানে একটা লাইন টানলাম, এটা দিলাম 1 নম্বর পয়েন্ট, এটা দিলাম 2 নম্বর পয়েন্ট, এটা দিলাম 3 নম্বর পয়েন্ট, এটা দিলাম 4 নম্বর পয়েন্ট। আমি এক্স এর মান যখন নির্ণয় করতেছি তখন দেখো এখান থেকে যদি বলি যে আমার এতটুকু হচ্ছে x1, এতটুকু হচ্ছে আমাদের x2, এতটুকু হচ্ছে আমাদের x3, এতটুকু হচ্ছে আমাদের x4। এখন আমাকে বলো যে x1, x2, x3, x4, এই যে x1, x2, x3, x4 এই মানগুলোর কি কোনো পরিবর্তন আছে? প্রত্যেকটা পয়েন্টে x এর মান সমান হবে না? আচ্ছা, তার মানে দেখো আমরা বলতেছি কি আমাদের, তাহলে আমরা বলি দেখো যে এইটাকে আমরা বলতেছি যে আমাদের এক্স এর মান কনস্ট্যান্ট। যদি আমি বলি এখানে যে ধরো আমি এই লাইনটা এখানে আঁকতেছি, হ্যাঁ দেখো এই প্রত্যেকটা জায়গাতে আমি যদি বলি y1, y2, y3, y4, এই প্রত্যেকটা মান আমার এক্স এক্সে আমি যখন এই যে প্রত্যেক y1 এর মান যা হবে, y2 এর মান এবং y3, y4 প্রত্যেকটার মান সমান হবে না? তাহলে প্রত্যেকটার মান সমান। এতটুকু পর্যন্ত ক্লিয়ার হয়েছে? তাহলে এখন যদি আমি বলি এটা ছিল আমাদের এক্স, এটা ছিল ওয়াই, আমি যদি বলি ধরো এবার একটা টান দিছি, দেখো তো এই রেখাটা এক্স রেখার সমান্তরাল রেখা না? আবার যদি আমি এইখানে একটা রেখা টান দিই, দেখো তাহলে দেখো তো এই রেখাটা ওয়াই এর সমান্তরাল না? ওয়াই এক্স এর সমান্তরাল। তাহলে আমি যদি তোমাকে বলি এইভাবে, এখন এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে ওয়াই, তো আমি বলতেছি দেখো যখন আমি এক্স এর সমান্তরালে রেখা টানতেছি, দেখো এই রেখাতে প্রত্যেকটা পয়েন্টে আমার ওয়াই এর মান কি কনস্ট্যান্ট, মানে ওয়াই এর মান সমান। আবার দেখো যখন আমি এইভাবে রেখা টানতেছি, মানে ওয়াই এর প্যারালালে যখন রেখা টানতেছি, তখন আমার এই রেখাতে প্রত্যেকটা পয়েন্টে এক্স এর মান সমান। তাহলে আমি যদি বলি এক্স এর মান সমান বা এক্স এর মান কনস্ট্যান্ট বলি আমরা, হ্যাঁ, তো আমরা যদি বলি তোমাকে যে এইখানে এই কোঅর্ডিনেটে আমি এক্স এর মান কনস্ট্যান্ট রাখতে চাই, তাহলে তুমি এক্স এর প্যারালালে লাইন টানবা না ওয়াই এর প্যারালালে লাইন টানবা? বলো একজন। ওয়াই এর প্যারালালে। তাহলে দেখো যে এইভাবে যদি টান দিই আমি, তাহলে এক্স এর মান এই লাইনে কনস্ট্যান্ট, মানে কি প্রত্যেকটা জায়গাতে ওয়াই এর মান এখানে সমান, তাই না? এখন আমি যদি বলি যে এটা হচ্ছে ওয়াই, এটা হচ্ছে এক্স, তা আমাদের এক্স এর মান এবং ওয়াই এর মান সমানভাবে বাড়বে, মানে একই সাথে সাথে বাড়বে, সমানভাবে না, কম বেশি হইতে পারে। তাহলে দেখো তুমি হচ্ছে এভাবে লাইন টানবা, আমি ডিরেকশন দিলাম এইভাবে, দেখো হ্যাঁ এইভাবে, এইভাবে একটা ডিরেকশন দিলাম, এটা হচ্ছে ওয়াই, এটা হচ্ছে এক্স। এখন একটা বিষয় দেখো, আমার এখানে একটা পয়েন্ট দিলাম, আমরা হচ্ছে 1 নম্বর পয়েন্ট, এইখানে দিলাম আমরা 2 নম্বর পয়েন্ট, এইখানে দিলাম 3 নম্বর পয়েন্ট, এইখানে দিলাম আমরা 1 নম্বর পয়েন্ট, এইখানে দিলাম 2 নম্বর পয়েন্ট, এইখানে দিলাম 3 নম্বর পয়েন্ট। দেখো এই রেখা বরাবর আমাদেরকে ওয়াই এর মান নির্দেশ করতেছে, এটা আমার এক্স এর মান। তাহলে এখন দেখো যে এখান থেকে এই পর্যন্ত হচ্ছে আমাদের এক্স এর মান, x3 এর মান, এতটুকু হচ্ছে আমাদের x2 এর মান, এতটুকু হচ্ছে আমাদের x1 এর মান, এইটুক দেখো আমাদের এটা হচ্ছে আমাদের y3 এর মান, এইটা দেখো আমাদের y2 এর মান, এইটা হচ্ছে আমাদের y1 এর মান। তা দেখো y1, y3, y2, y1 এর ভিতরে দেখো তো এরকম না যে y1 বড় y2 এর থেকে এবং y3 বড়, y3 থেকে y2 বড়, y2 থেকে আবার y1 বড়, এরকম না? আচ্ছা তুমি আবার এখানে চিন্তা করো, দেখো যে এই জায়গাতে x3 বড় কার? x2 এর। আবার x3 বড় কার? x2 এবং x1 এর, তাই না? তো দেখো যখন আমি এই দিক থেকে নামতেছি নিচের দিকে, আমি নামছি কোন দিকে? 1 নম্বর পয়েন্ট থেকে 3 নম্বর পয়েন্টে আসছি, তাহলে দেখো এখানে যে আমার ওয়াই এর মানটা আস্তে আস্তে কমতেছে আর এক্স এর মানটা আস্তে আস্তে বাড়তেছে, তাই না? বোঝো নাই? দেখো এটা যদি মূল বিন্দু হয় আমার, এটা যদি মূল বিন্দু হয়, তাহলে
তোমার কথা বুঝি নাই, আবার বলো। আচ্ছা দেখো, এটা মূল বিন্দু হলে এই যে এই বিন্দু থেকে আমাদের এক্স এর মান যা হবে, এক্স এর মান যতটুকু, এই বিন্দু থেকে আমার এক্স টু এর মান কি বড় না, আবার এক্স থ্রি মান বড় তার চাইতে। তাহলে এখন দেখো যে আমাদের কন্ডিশন ছিল কি যে আমাদের একসাথে এক্স এবং ওয়াই একসাথে বাড়বে। তাহলে আমারে বলো এখানে যে আমি যদি এই ডিরেকশনে নামি, তাহলে আমার দেখো এই ডিরেকশনে নামতে গেলে আমি দেখতেছি যে আমার ওয়াই এর মানটা আস্তে আস্তে কমতেছে এবং এক্স এর মানটা আস্তে আস্তে বাড়তেছে। তাহলে আমাদের কন্ডিশনটা ফিল আপ করতেছে। এখন এখানে দেখো এই জায়গাতে আমাদের এক্স এর মান ছিল এক্স ওয়ান, এটা ছিল ওয়াই ওয়ান। এই কন্ডিশনে দেখো এটা ছিল আমাদের এক্স টু, এটা ছিল ওয়াই টু। এই কন্ডিশনে দেখো এটা ছিল আমাদের ওয়াই থ্রি, এটা ছিল আমাদের এক্স থ্রি। তাহলে আমার বলো যে এই কন্ডিশনে আমি যখন এখান মূলবিন্দু থেকে যখন আমি আস্তে আস্তে এইভাবে একটা রেখা টানতেছি, তখন দেখো আমাদের এক্স এর মানটাও বাড়তেছে, ওয়াই এর মানটাও বাড়তেছে একসাথে, তাই না? ওকে, তাহলে আমাদের এই যে রেখাগুলো আমি আঁকছি এতটুকু পর্যন্ত ক্লিয়ার হয়েছে। তাহলে এবার চলো আমরা হচ্ছে এবার প্রসেসে যাব। হ্যাঁ, কারণ পিভিটিএস ডায়াগ্রাম অঙ্কন যখন করবো আমরা, আবার যখন সাইকেলে আমরা হচ্ছে পিভিটিএস ডায়াগ্রাম অঙ্কন করবো, তখন আমাদের এগুলো মাস্ট বি লাগবে। হ্যাঁ, এই জন্য একটু আলোচনা করলাম। তো স্থির আয়তন প্রক্রিয়া যেটা বলতেছে, তো এইটা মূলত তোমার হচ্ছে গেইল লুইসাকের সূত্র মেনে চলে। দেখো বলছে কি কনস্ট্যান্ট ভলিউম প্রসেস। ভলিউম মানে কি আয়তন, কনস্ট্যান্ট মানে কি স্থির। কারণ আমাদের আয়তনের মানটা কি থাকবে, স্থির থাকবে, তাই না? এরকমই তো বলছে। তাহলে দেখো এখানে গে লুইসাকের সূত্র মেনে চলে এটা। গে লুইসাক কি বলছে, তো এখন দেখো যে বলছে স্থির গ্যাসের উপর প্রযুক্ত চাপ উহার তাপমাত্রা সমানুপাতিক। তাহলে আমি এটাকে ম্যাথমেটিক লেভেলে লিখতে পারি। দেখো পি সমানুপাতিক টি, পি সমানুপাতিক টি। তাহলে এখন এইখানে দেখো যে আমি ধরো সমানুপাতিক চিহ্ন উঠানোর জন্য একটা কনস্ট্যান্ট মান নিলাম, সাপোজ পি ইকুয়াল টু কনস্ট্যান্ট ইনটু টি। হ্যাঁ, তো আমি এই কনস্ট্যান্ট মানটা ধরো যে একক মান একটা ধরলাম। এখন দেখো এখানে যে আস্তে আস্তে আমি যদি একটা প্রেসার কুকার আঁকাই এখানে সাপোজ, তো এর তো আয়তনটা কনস্ট্যান্ট, আয়তন তো পরিবর্তন হচ্ছে না প্রেসার কুকারের ভেতরে। তাহলে আমি এখানে যদি তাপ দিতে থাকি, যেমন তাপমাত্রা আস্তে আস্তে বাড়তেছে, তো যখন তাপমাত্রা আস্তে আস্তে বাড়ে তখন এর ভিতরে প্রেসারটাও বাড়ে। কারণ তুমি যখন দেখবা প্রেসার করে রান্না করা হয় তখন এটা সিজ দেয় মাঝে মাঝে। হ্যাঁ, তার মানে এর ভেতরে যখন প্রেসারটা অতিরিক্ত মাত্রায় বেশি হয়ে যায়, তখন সে ওই সেফটি ভালভের সাহায্যে ওই প্রেসারটাকে বাইরে বের করে দেয়। তার মানে তাপমাত্রা বাড়লে আমাদের কি প্রেসার বাড়তেছে, তাপমাত্রা বাড়লে প্রেসার বাড়তেছে। তুমি ধরো সাপোজ যে আমি ধরো এই সূত্রটা রাখলাম আমি এখানে, এখন এটা মিশিয়ে ফেললাম। তো আমার ধরো যদি আমরা একটা স্টেট এখান থেকে দেখো চিন্তা করি, যদি আমরা ধরো সাপোজ পি ওয়ান কনস্ট্যান্ট ইন্টু টি ওয়ান। তা আমি যে কনস্ট্যান্টের মানটা আমি জাস্ট একটা মান ধরো আমি ধরলাম, এটার মান হচ্ছে আমাদের কে। তো কে এর মানটা আমি ধরে নিলাম যে সাপোজ যে ধরো ওয়ান ধরলাম, ওয়ান। তাহলে টি এর মান হচ্ছে দিলাম 273 কেলভিন। তাহলে যদি আমি এটা গুণ করি তাহলে আমাদের কি এই যে প্রেসারের যে মানটা আসতেছে এই মানটা যা আসবে, আচ্ছা এটা আমি কনস্ট্যান্ট কে ধরে রাখি। হ্যাঁ, তারপর দেখো পি টু, কে তো আমার কনস্ট্যান্ট, কারণ কে একটা নিজস্ব মান আমি ধরে নেই এখনো। তাহলে দেখো এখানে 273 আমি 290 দিই। তাহলে দেখো আমি যত টেম্পারেচার বাড়াইতেছি আমার প্রেসার তত বাড়তেছে না। এখন আমি যদি বলি এরকম যে এটাকে টি এর পাশে নিয়ে আসি, তাহলে দেখো এরকম লেখা যায় না, পি বাই টি ইকুয়াল টু কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট লিখতে পারি আমরা। এখন ধরো এখান থেকে আমি ধরলাম যে আমি একাধিক পয়েন্ট নিয়ে কাজ করতেছি, আমি একাধিক পয়েন্ট নিয়ে কাজ করব। যে সাপোজ ধরো যে আমার প্রথমে একটা পাত দিলে আমি হচ্ছে প্রেসার ধরো এই যে এখানে তাপ দিচ্ছে। তো আমার যখন প্রথমে আমি এর ভেতরে কোন গ্যাস রাখতেছি, তখন কি আমার গ্যাসের টেম্পারেচার যা ছিল তাপ দেওয়ার পরে কি টেম্পারেচার বাড়বে না? বাড়বে। তাই আমি প্রথম অবস্থায় ধরলাম যে টেম্পারেচার ছিল টি ওয়ান এবং প্রেসার ছিল টি ওয়ান। আমি টেম্পারেচার আস্তে আস্তে যখন বাড়াবো টেম্পারেচার বাড়তে থাকবে আস্তে আস্তে। আমি ধরলাম টেম্পারেচার হয়েছে টি টু, প্রেসার হয়েছে পি টু।
তাহলে আমি ধরো এখান থেকে ধরো আরো প্রেশার বাড়াচ্ছি আরেকটা কন্ডিশনে, ধরো তখন হচ্ছে প্রেশার হয়েছে কত P3, টেম্পারেচার হচ্ছে T3, আমি আবার বাড়াইতেছি, প্রেশার দিলাম P4, টেম্পারেচার হচ্ছে T4, আস্তে আস্তে আমি যত বাড়াচ্ছি আমার প্রেশার তত আস্তে আস্তে বাড়তেছে। তাহলে এখান থেকে আমি ধরো লিখতে পারি যে আমি ধরো একাধিক যদি হচ্ছে পয়েন্ট কল্পনা করতে করি, তাহলে দেখো আমরা এখান থেকে লিখতে পারি যে P1/T1 ইকুয়াল টু P2/T2 ইকুয়াল P3/T3 ইকুয়াল Pn/Tn। মানে যতগুলা পয়েন্ট নিব বা যতগুলা স্টেট নিব ততগুলো আমরা লিখতে পারবো, ঠিক আছে? সো এতটুকু পর্যন্ত ক্লিয়ার হইছো সেটা বলো। ওকে, তাহলে এইবার আমরা পিভিটিএস ডায়াগ্রামে ঢুকবো। হ্যাঁ, আমরা এখানে একটাই সূত্র পাইছি। সূত্রটা কি পাইছি আমরা? পি সমানুপাতিক টি, এবং এখান থেকে আমরা নিয়ে আসছি এরকম যে P1/T1 ইকুয়াল টু P2/T2 ইকুয়াল টু P3/T3 ইকুয়াল টু ডট 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 Pn/Tn। হ্যাঁ, তো আমরা পিভি ডায়াগ্রাম বলতেছি মানে হচ্ছে তোমার প্রেসার ভার্সেস ভলিউম কার্ভ। হ্যাঁ, টিএস টিএস টি এর টেম্পারেচার, এসে হচ্ছে এন্ট্রপি। এখন দেখো যে আমাদের যদি এটা মূল বিন্দু হয় তাহলে এখান থেকে যত এদিকে যাবো আমাদের ভি এর মান বাড়বে, আমরা যত উপরে যাব পি এর মান বাড়বে, এখান থেকে যত আমরা সামনে যাব এন্ট্রপি বাড়বে, আমরা যত উপরে যাব টেম্পারেচার তত বাড়বে। হ্যাঁ, এখন দেখো আমরা কি বলছি, কনস্ট্যান্ট ভলিউম প্রসেস, মানে আয়তনটা কি থাকবে, স্থির থাকবে। তাহলে এখন বলো আমাকে যে আমি এখানে পি এর সমান্তরাল যদি রেখা টানি তাহলে হচ্ছে আয়তন স্থির, না ভি এর সমান্তরাল রেখা টানলে আয়তন স্থির হবে? বলো একজন। পি এর সমান্তরাল। তাহলে দেখো আমি তো এভাবে একটা রেখা অঙ্কন করি, তাহলে দেখো এই যে এখানে 1 নম্বর পয়েন্ট দিলাম, আমি এখানে দিলাম 2 নম্বর পয়েন্ট। তাহলে এখন দেখো আমাদের 1 নম্বর পয়েন্টেও ভি এর মান যা V1, 2 নম্বর পয়েন্টে আমাদের V2 এর মানটা সমান না, V1 V2 সমান না? তাহলে দেখো এইখানে পিভি আমাদের সমান, মানে ভি এর মানটা সমান, তার মানে দেখো তো প্রেসার দেখো 1 নম্বর পয়েন্টে যে প্রেসার ছিল 2 নম্বর পয়েন্টে কি প্রেসার বেশি না? 2 নম্বর পয়েন্টে প্রেসার বেশি। তাহলে এখন আমরা এই কার্ভ আমাদের হয়ে গেছে, তাহলে আমি 1 থেকে 2 নম্বর পয়েন্টে যাইতেছি, 1 থেকে 2 নম্বর পয়েন্টে যাইতেছি, এখানে প্রেসার বাড়তেছে আস্তে আস্তে, প্রেসার বাড়তেছে। আমাদের এইখানে কয়েকটা কথা বলি আমরা, একটা হচ্ছে তোমার প্রসারণ বা এক্সপ্যানশন বলি আমরা, আর কম্প্রেশন বা তোমার হচ্ছে সংকোচন। হ্যাঁ, তো এখন দেখো এখানে আস্তে আস্তে প্রেসার বাড়তেছে, তার মানে আমাদের কি প্রসারণ হইতেছে না বা এক্সপ্যানশন হইতেছে না বলতেছি না আমরা? প্রসারণ মানে বৃদ্ধি পাওয়া, আর কম্প্রেশন মানে কি সংকুচিত হওয়া বা কমে আসা। তাহলে এখানে প্রেসার বাড়তেছে আস্তে আস্তে, তা আমাদের কি এটা প্রসারণ হইতেছে না? তার আমরা এটা বলতে পারি কি এক্সপ্যানশন বলতে পারি। কি বলতে পারি আমরা? এক্সপ্যানশন। এখন বিষয় হচ্ছে যে আমরা না হয় পিভি কার্ভ আঁকে ফেলছি, আমাদের টিএস কিভাবে আঁকবো আসলে? দেখো আমরা এখানে যদি একটু, আমরা এখানে 2টা পয়েন্ট নিয়েছি, আমি 2টা পয়েন্ট এখানে নিয়ে আসতেছি। ধরো P1/T1 ইকুয়াল টু P2/T2। আমাদের তো টি এর মান ধরো যে আমরা একটা টি এর মান ধরলাম, T1 ধরছি, আমরা T1 এর মানটা ধরলাম সাপোজ এরকম 260 ধরছি, আমরা এটা এমনি ধরছি। হ্যাঁ, আমাদের ক্যালকুলেশন, তোমাদের ক্যালকুলেশন দেখানোর জন্য T1 এর মানটা। তাহলে আমাদের দেখবো যে আমাদের দেখো যে এইখানে P1 থেকে আস্তে আস্তে P2 বাড়তেছে, P1 থেকে P2 বাড়তেছে। তাহলে এখন দেখো যে আমরা যদি T2 সমান লিখি এখানে, তাহলে দেখো এরকম লেখা যায় না P2 ইন্টু T1 ডিভাইডেড বাই P1, এটা লেখা যায়। ওকে, তাহলে এখন দেখো যে আমাদের P2 এর মানটা P1 এর থেকে বড়, তাহলে আমি P1 ধরলাম 1, P2 ধরলাম 2, 2 ইন ডিভাইড 1 ধরলাম, T1 ধরছে কত 260। তাহলে এখন এখান থেকে ক্যালকুলেশন করলে দেখো T2 এর মানটা কত হইতেছে 500, কত 520। আবার ধরো আমি T3 চিন্তা করতেছি, T3, তাহলে আমাদের কি হইতেছে দেখো যে আমি যদি এতটুকু ধরো যে আমি এই যে এটা যদি সমান আমার, তাহলে আমি এটা সমান এটাও লিখতে পারি, এটা সমান এটাও লিখতে পারি, ঠিক আছে? তাহলে আমি T3 সমান দেখো লিখতে পারি কি যে P3 ইন্টু T1 ডিভাইডেড বাই P1। অথবা তুমি এটা লিখতে পারো যে তুমি যদি বলো তুমি এই দুইটাকে কাজ করবা নিয়ে, তাহলে লিখতে পারো দেখো এরকম যে P2 ডিভাইডেড বাই T2 ইকুয়াল টু P3/T3। আমার টার্গেট কি T3 বের করা, তাহলে T3 সমান আমরা লিখতে পারি দেখো P2 ইন্টু T2 ডিভাইডেড বাই আচ্ছা P3 বাই তোমার হচ্ছে P1। তো যেহেতু আমরা 3 নম্বর পয়েন্ট এখানে দেখাই নাই, তো আমাদের যত আস্তে আস্তে তাপ দিলে আমাদের কি
প্রেসার বাড়বে। তো আমি এটাতে দেখো মান বসাই, যদি আমি দেখো যে P3 এর মানটা অবশ্যই P1 এর থেকে বড় হবে, তাই না? এবং টি এর মান বসালে আমাদের টি এর মানটা কি হইতেছে, T2 এর মানটা আস্তে আস্তে বাড়বে কিন্তু। তার মানে দেখো যে আমাদের এইখান থেকে বলতেছি আমাদের টি এর হচ্ছে টেম্পারেচারটা আস্তে আস্তে বাড়তেছে। আমি প্রেসার যত বাড়াচ্ছি আমাদের টেম্পারেচার তত কি বাড়তেছে না, টেম্পারেচার তত বাড়বে। তাহলে এখন বলো আমাদের টেম্পারেচার যদি বাড়ে তাহলে এন্ট্রপিটা আস্তে আস্তে বাড়বে না? কারণ এন্ট্রপি কি বলছিলাম, এন্ট্রপি অর্থ পরিবর্তন, অর্থাৎ এন্ট্রপি বলছিলাম যে তাপ দিলে, কোনো বস্তুতে তাপ দিলে এর ভিতরে পরমাণুগুলোর ভিতরে কি তোমার হচ্ছে বিশৃঙ্খলা সৃষ্টি হয়, সেটাকে আমরা কি বলছিলাম, এন্ট্রপি বলতেছিলাম। আবার তোমার দেখো যে আবার যদি আমরা বলি যে এন্ট্রপির সঙ্গে আমরা আরেকটা পড়ছিলাম, সেটা হচ্ছে গত ক্লাসে আমরা পড়ে আসছি যে 1 ডিগ্রি তাপমাত্রায় এনথালপির পরিবর্তনে যে সর্বোচ্চ পরিমাণ কাজ পাওয়া যায় তাকে আমরা এন্ট্রপি বলতে পারি। আর এন্ট্রপি কি হয়, যে তাপ প্রয়োগে এন্ট্রপিটা বৃদ্ধি পায় এবং তাপ সরাই নিলে কি হয়, এন্ট্রপি হ্রাস পায়। তাহলে এখন দেখো এখানে আমি তাপ বলতে কি, তাপমাত্রা বাড়লে তো তাপ বাড়বে, তাই না? আমি যদি এখানে তাপমাত্রা বাড়াই তাহলে এন্ট্রপি বাড়বে না আস্তে আস্তে? তাহলে তাহলে এখন বলো আমাকে যে আমি কার্ভ কার্ভ যেটা দিব সেটা হচ্ছে এই রেখা বরাবর দিব না এইভাবে দিব, বলো। দেখো তো আমি যদি আমি যদি ধরো এভাবে দিই সাপোজ, তাহলে দেখো এটা হচ্ছে আমি দিলাম 1 নাম্বার পয়েন্ট, এটা দিলাম 2 নাম্বার পয়েন্ট। তাহলে এখন দেখো আমার তাপমাত্রা যত বাড়বে এন্ট্রপি তত বাড়বে। তো আমাদের তাপমাত্রা বাড়তেছে, তাহলে আমার এন্ট্রপি বাড়বে। তাহলে এখন দেখো যে 1 থেকে যদি আমি এভাবে দিই যে আমি 2 থেকে 1-এ আসছি, তাহলে দেখো আমাদের তাপমাত্রা কমতেছে, এন্ট্রপিও কমতেছে। তাহলে আমার এখানে দেখো তো, আমাদের এখানে দেখো তো আস্তে আস্তে প্রেশার বাড়তেছিল কার জন্য, টেম্পারেচারের জন্য। তো আমাদের টেম্পারেচার আস্তে আস্তে বাড়তেছে, তাহলে আমাদের টেম্পারেচার যদি বাড়ে তাহলে আমাদের এন্ট্রপি বাড়বে। তাহলে আমার ডিরেকশনটা কোন দিকে হবে, 1 থেকে 2 এদিকে না? এটা হচ্ছে আমাদের এক্সপ্যানশন। তাহলে এখন বলো আমাকে যে কনস্ট্যান্ট ভলিউম প্রসেসের পিভিটিএস ডায়াগ্রামটি মুখস্থ করতে হবে। এটাই কিন্তু তোমাদের আবার এটি লাগবে, সাইকেল পড়ানোর সময় লাগবে, বোঝা গেছে? তুমি অটো সাইকেল পড়াবো যখন তোমাকে, বা পেট্রোল ইঞ্জিন, তখন কিন্তু এগুলো লাগবে, এই কার্ভ লাগবে তোমাদের। সো ভালো মতো বুঝে যাও। এখন দেখো এইখানে আমরা কিছু সূত্র হচ্ছে কনস্ট্যান্ট ভলিউম প্রসেসের কিছু সূত্র নিয়ে আমরা আলোচনা করি। আমরা 12টা সূত্র পড়ে আসছিলাম এর আগে, গত ক্লাসে 12টা কি 13টা সূত্র পড়াইছিলাম, এবং ওইটা মুখস্থ একবারে ঠাড়া মুখস্থ করতে বলছিলাম। তো ওই সূত্রগুলো তোমাকে এমনভাবে মুখস্থ করতে হবে, ঠোঁটস্থ করে রাখতে হবে। এখন দেখো যে আমরা হচ্ছে ওই সূত্রগুলো চলে যাবো। এখন আমাকে বলো যে এইখানে এই প্রসেসে ভলিউমটা স্থির না আমার? যদি ভলিউম স্থির থাকে, ভলিউমের কোনো পরিবর্তন বা আয়তনের কোনো পরিবর্তন না হয়, তাহলে আমাদের ওয়ার্ক ডান, যদি আমি বলি যে কাজে ওয়ার্ক ডানের সূত্র পড়ছিলাম আমরা W = P/dV। এই ডিভি কি ছিল আমাদের, এখান থেকে আমরা ভেঙে প্রমাণ পড়ছিলাম এরকম V2 - V1। তাহলে এখন দেখো আমাদের যদি বলি যে এই V2 এর মান যা আর V1 এর মান কি সেম না, তাহলে V - V যদি দিই তাহলে আমাদের ওয়ার্ক ডান কত, 0 না? তাহলে আমরা একটা জিনিস এমসিকিউ এর জন্য খুবই ইম্পর্টেন্ট, বা ম্যাথ করার সময় তোমাকে কনস্ট্যান্ট ভলিউম প্রসেসের ম্যাথ উঠাইতে বলবে যে ওয়ার্ক ডানের পরিমাণ নির্ণয় করো। তাহলে আমরা কি জানি, ওয়ার্ক ডান স্থির আয়তন প্রক্রিয়ায় কাজের পরিমাণ কত, 0। তাহলে আমরা বলতে পারি না যে ওয়ার্ক ডান হচ্ছে 0, তার কারণ কি, আয়তন স্থির। তারপরে দেখো আমরা তাহলে আমরা পড়ছিলাম এরকম A = W+ডেলি। আমাদের যে ডাব্লুর মানটা যদি 0 হয়ে যায় তাহলে আমরা এখান থেকে লিখতে পারি, দেখো যে A = 0+ডেলি লিখতে পারি। তাহলে এখান থেকে লিখতে পারি দেখো যে A = কি, ডেলি। আমরা ডেলি সমান পড়ছিলাম কি, M/CV∆T, মনে আছে? এই সূত্র আমরা পড়ছিলাম গত ক্লাসে, মনে আছে? ওকে, তাহলে দেখো আমরা টোটাল হিট বা ইন্টারনাল এনার্জি যদি বের করতে বলে তাহলে আমরা এই সূত্র ফেলায় হচ্ছে অঙ্ক করতে হবে আমাদের। এখন আমাকে যদি বলে যে এনথালপির পরিমাণ বের করো, এনথালপির পরিবর্তন পরিমাণ, তাহলে আমরা এনথালপি সমান কি পড়ছিলাম, H = পড়ছিলাম কি, M/Cp∆T, বোঝা গেছে? তাহলে আমাদের কনস্ট্যান্ট ভলিউম প্রসেস না, কারো কোনো কোশ্চেন আছে? তাহলে এরপরে আমরা চলে যাব কনস্ট্যান্ট ভলিউম প্রসেস, আমাদের পড়া শেষ। এবার যাবো কনস্ট্যান্ট প্রেসার প্রসেস। আমরা কি বলতেছি, কনস্ট্যান্ট প্রেসার প্রসেস বা আইসোবারিক প্রসেস বা স্থির চাপ প্রক্রিয়া। ধরো তুমি হচ্ছে বইয়ে পড়ছো এরকম যে কনস্ট্যান্ট প্রেসার প্রসেসে কাজ করতেছে, বাট তোমার কোশ্চেনে পরীক্ষা খাতে আসছে আইসোবারিক প্রসেস। তার মানে কি, তোমাকে ওইটা এইটা পুরোটা মুখস্থ রাখতে হবে যে আমরা কনস্ট্যান্ট প্রেসার প্রসেসকে আইসোবারিকও বলতে পারি, স্থির চাপ প্রক্রিয়া বলতে পারি, ঠিক আছে? তো এটা মূলত হচ্ছে তোমার চার্লসের সূত্র মেনে চলে। স্থির চাপ প্রক্রিয়াটা কি সূত্র মেনে চলে, চার্লসের সূত্র মেনে চলে। চার্লস কি বলছে, তাহলে দেখো আমার কি বলছে এখানে, প্রথমে বলছে চাপ স্থির থাকবে। তো এখন দেখো চাপ স্থির থাকলে উহার তাপমাত্রা কার সমানুপাতিক, আয়তনের সমানুপাতিক। আমি ম্যাথমেটিক্যালি লিখি এখানে, দেখো V = T, V = T, এটা লিখতে পারি আমরা। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি এরকম
V1 বাই T1 ইকুয়াল টু V2 বাই T2 ইকুয়াল টু V3 বাই T3 ইকুয়াল টু Vn বাই Tn, এটা আমরা লিখতে পারি। হ্যাঁ, তো এখন দেখো যে আমাদের সাপোজ ধরো এরকম একটা পিস্টন সিলিন্ডার আছে আমার, তো এই জায়গাতে আমাদের আয়তন আছে একটা, ধরলাম V1 ধরলাম বা 2 ধরলাম, যাই ধরি। তারপর ধরো এটা আস্তে আস্তে এই জায়গাতে নিয়ে আসছি আমি, এখানে এসে আয়তন হয়েছে আমার ধরো V2। এখন দেখো যে আমি যখন এটা এমনভাবে চাপ দিচ্ছি যে প্রত্যেকটা আমার চাপের কোনো পরিবর্তন হচ্ছে না, একবারে আস্তে 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 আমি চাপ দিচ্ছি। এটা যদি তুমি একটু কল্পনা করতে যাও, দেখবা যে আমাদের যখন ইনজেকশন দেওয়া হয় তখন দেখবা যে নার্সেরা একবারে আস্তে আস্তে তোমার প্রেশার, এই যে প্রেশার ক্রিয়েট করে, আমরা টেরও পাই না। তো ওইটা হচ্ছে কি, আমাদের চাপের কোনো পরিবর্তন হয় না। তো আমার এখানে যে চাপ, এখানে সেম চাপই রাখা হয় এবং পিস্টনটা আস্তে আস্তে নিচে নামাইতেছে। তো নামাইতে নামাইতে মনে করো দেখো এখানে আয়তন কমে গেছে, তো এর ভিতরে যদি গ্যাস থাকে বা এয়ার থাকে, যাই থাকে না কেন, যদি গ্যাস থাকে আমার, তাহলে এখানে দেখো এই এতটুকু আয়তনে আমার যে পরিমাণ গ্যাস ছিল, এখন এতটুকু আয়তনে সেম পরিমাণ গ্যাস আছে আমার। তাহলে দেখো এখানে আমাদের আস্তে আস্তে আয়তন কমতেছে, আয়তন আস্তে আস্তে কমতেছে, কিন্তু টেম্পারেচার কি আস্তে আস্তে যখন কম্প্রেসড হবে, তখন টেম্পারেচার বাড়বে না আস্তে আস্তে? তো যখন আমাদের কম্প্রেসড হবে এয়ারটা, তখন আস্তে আস্তে টেম্পারেচার কি হবে, বাড়বে। তাহলে আমি যদি বলি এখান থেকে তোমাকে, আমাদের আয়তন আস্তে আস্তে কমতেছে বাট টেম্পারেচার কি বাড়তেছে। আবার দেখো আয়তন আস্তে আস্তে বাড়তেছে, টেম্পারেচার কমতেছে। তো তাহলে এখন দেখো যে আমি এটা পিভিটিএস ডায়াগ্রাম অঙ্কন করি, তাহলে আমাদের কি বলছে, কনস্ট্যান্ট প্রেসার প্রসেস, তার মানে আমাদের চাপটা কি স্থির, মানে কনস্ট্যান্ট। তাহলে আমরা এইখানে দেখো তো কোন, এখানে আমার লাইনটা কিভাবে দিব, ভি এর সমান্তরালে না পি এর সমান্তরালে, কোন কার সমান্তরালে লাইন টানলে আমাদের হচ্ছে প্রেসারটা কনস্ট্যান্ট থাকবে বলো? ভি এর সমান্তরালে। তাহলে আমরা ভি এর সমান্তরালে একটা লাইন দিলাম। তো দেখো আমার এক্সপেনশন মানে হচ্ছে প্রসারণ বা বৃদ্ধি পাওয়া। তাহলে আমি যদি বলি যে এটা 1 নাম্বার, এটা হচ্ছে 2 নাম্বার, তাহলে 1 থেকে 2 যদি যাই আমি, তাহলে আমাদের এক্সপেনশন হইতেছে না? আবার তুমি যদি বলো আমি 2 থেকে 1 আসি, তাহলে আমাদেরকে আস্তে আস্তে আয়তন কমতেছে, তাহলে এটা আমাদের কি কম্প্রেশন হইতেছে না? এখন দেখো যে এইখানে আমাদের আয়তন যত বাড়তেছে, আয়তন যত বাড়তেছে তত হচ্ছে কি হইতেছে বলো? বলো কিভাবে বের করতে পারি? ধরো আমরা দুইটা পয়েন্ট নিচ্ছিলাম, আমরা এই দুইটা সূত্রতে আমরা ফালাই রাখি, V1 বাই T1 ইকুয়াল টু কি V2 বাই T2। তাহলে এখান থেকে দেখো আমাদের হচ্ছে আমরা ইয়াটা বের করবো, মানে সেকেন্ড অবস্থাতে আমাদের টেম্পারেচারটা কি হতে পারে। তা দেখো T2 ইকুয়াল টু লিখতে পারি আমরা V2 ইন্টু T1 ডিভাইডেড বাই কে V1, লিখতে পারি না এটা আমরা? তাহলে এই ফিগারে তাকায় দেখো আমাদের V2 এর মানটা কি V1 এর থেকে বড় না? তাহলে আমি ধরলাম যে এটা ধরলাম হচ্ছে তোমার 3 ইন্টু টি এর মান, আমরা প্রথমে একটু ইনার্সিয়া অবস্থায় একটা টেম্পারেচার থাকবে, তা আমি ধরলাম ধরো হচ্ছে 300 ধরলাম যে 300। আর ভি এর মান তো হচ্ছে তোমার V1 এর মান তো V2 চাইতে কম হবেই, তাই না? তো যে কোনো একটা ধরলাম, ধরো এর চাইতে কম ধরলাম 1.5 ধরলাম আমি। তাহলে এখানে যে মানটা আসবে সেটা কত আসতে পারে আমাদের? 600। তাহলে সেই 600টা আমাদের টেম্পারেচার T1 এর চাইতে হচ্ছে বড় না? তো তুমি এটা 200 না, তুমি 300 না ধরে আরো অন্য কিছু ধরতে পারো, কোনো সমস্যা নাই। তাহলে আমাদের দেখো টেম্পারেচার আস্তে আস্তে, আয়তন হচ্ছে আমি যত বাড়াইতেছে আমাদের টেম্পারেচার তত বাড়তেছে না? তো তাহলে দেখো আমরা এখান থেকে বলতে পারি যে টেম্পারেচার আমাদের বাড়তেছে। তাহলে আমি ধরো 1 নাম্বার পয়েন্ট দিলাম এটা, তাহলে আমরা দেখো যে আমাদের যদি আমি এইভাবে ধরো, বা এটা 1 নাম্বার দিলাম, তাহলে আমি যত যদি এভাবে নামি আমি, তাহলে টেম্পারেচার দেখো টেম্পারেচার আস্তে আস্তে কমতেছে না আমার? তাহলে আমি তো এই লাইন দিতে পারতেছি না। তাহলে দেখো যে আমি যদি এভাবে লাইন দিই একটা, তাহলে আমাদের হচ্ছে এটা কি 2 নাম্বার পয়েন্ট, তাহলে আমাদের দেখো টেম্পারেচার আস্তে আস্তে বাড়তেছে না? ওকে, তাহলে আমরা এটা বলতেছি কি আমাদের এক্সপেনশন। তারপর তাহলে এখন দেখো এখানে আমাদের কি বলতেছে, আমাদের এখানে কি কি সূত্রগুলো হইতে পারে। দেখো এখানে হচ্ছে আমাদের যদি সূত্রগুলো একটু লিখি, আমি এটা মিশাই ফেললাম। হ্যাঁ, আমাদের এখানে সূত্রগুলো পাইছি আমি, কৃত কনস্ট্যান্ট, তাহলে ভি সমানুপাতিক টি। তাহলে এখান থেকে আমরা লিখছিলাম এরকম V1 বাই T1 ইকুয়াল V2 বাই T2 ইকুয়াল V3 বাই T3 ইকুয়াল Vn বাই Tn। হ্যাঁ, আমরা গত ক্লাসের সূত্র পড়ে আসছিলাম, দেখো A ইজ ইকুয়াল টু ডেলি প্লাস ডাব্লু, এটা পড়ছিলাম। আমাকে যদি মোট তাপের পরিমাণ নির্ণয় করতে বলে এখানে, তাহলে দেখো A ইজ ইকুয়াল টু লিখতে পারি আমরা কি এমসিপি ডেলটি। যদি আমরা ওয়ার্ক ডান বের করতে বলে, তাহলে ওয়ার্ক ডান লিখতে পারি কি পিটিভি অথবা পি V2 বাই V1 ইকুয়াল টু লিখতে পারি আমরা কি আবার এম আর ডেলটি, লিখতে পারি না? আবার যদি আমাদের হচ্ছে ইন্টারনাল এনার্জি বের করতে বলে, তাহলে এ ডেলি সমান কি লিখতে পারি এম সিভি ডেলটি। যদি আমাদের এনথালপি নির্ণয় করতে বলে A ইজ ইকুয়াল টু এম সিপি ডেলটি,
তাই না? এখন এগুলো বের করতে গিয়ে আমরা দেখছি আমাদের আরো সূত্র লাগতে পারে। সেটা হচ্ছে ধরো আর ইকুয়াল টু আমরা জানি কি সিপি মাইনাস সিভি। তারপরে দেখো গামা ইকুয়াল টু আমরা কি জানি সিপি বাই সিভি। তারপরে দেখো আমরা আরো পাইছি এরকম যে আর ইউ ইকুয়াল টু মানে লিখছিলাম এরকম যে এম আর, তাই না? তারপরে হচ্ছে আমরা লিখছিলাম কি পিভি ইকুয়াল টু এম আর টি। তারপরে লিখছিলাম কি আমাদের পিভি ইকুয়াল টু কি এন আর টি। এগুলো সবগুলো লাগবে, বোঝা গেছে? আমাদের পরীক্ষায় প্রশ্নের ডাটার উপর ডিপেন্ড করবে যে আমরা আসলে কোন সূত্রটা ইউজ করব। ক্লিয়ার? তাহলে আমাদের হচ্ছে আর দুইটা হচ্ছে মানে প্রসেস থাকবে, ঠিক আছে? একটা হচ্ছে কনস্ট্যান্ট টেম্পারেচার প্রসেস, আর একটা হচ্ছে তোমার আইসেন্ট্রপিক প্রসেস বলি আমরা, বা রিভার্সেবল অ্যাডিয়াবেটিক প্রসেস বলি, বা রুদ্রতাপীয় প্রক্রিয়া বলি। সো এই দুইটা প্রসেস আমরা আগামীকালকে আলোচনা করব, ঠিক আছে? তোমরা যারা ফেসবুক লাইভে ক্লাস করলা এতক্ষণ, তোমরা অবশ্যই হচ্ছে কোনো কিছু জানার থাকলে আমাকে বলতে পারো। আর আরেকটা বিষয় যে আমাদের বর্তমানে দুইটা কোর্স চলমান, হ্যাঁ? একটা হচ্ছে তোমাদের একাডেমিক কোর্স, আর একটা হচ্ছে আমাদের ডুয়েট অ্যাডমিশন এবং জব প্রিপারেশনের ঘরে বসে ডিপার্টমেন্টের কোর্স। তো তোমরা যারা ইন ফিউচারে ডিপ্লোমা শেষ করে, তোমরা যারা ইন ফিউচারে পড়াশোনা ডিপ্লোমা শেষ করার পরে আমাদের টার্গেট থাকবে কি, হয় ডুয়েট অ্যাডমিশন দিবা, নাহলে জব প্রিপারেশনের জন্য পড়াশোনা করবা, অথবা কোনো একটা প্রাইভেট ইউনিভার্সিটি থেকে বিএসসি করবা, অথবা হায়ার স্টাডির জন্য দেশের বাইরে চলে যাবা। মানে এই কয়টাই তো গোল, তাই না? তুমি জবের ক্ষেত্রে গভর্নমেন্ট জব হইতে পারে অথবা প্রাইভেট জব হইতে পারে, তুমি যে কোনো জবের জন্যই প্রিপারেশন নাও না কেন, আমরা এই কোর্সে তোমাদের ডিপার্টমেন্টের কোর্সে তোমাদেরকে যা পড়াবো এটা তোমাকে অবশ্যই লাগবে। মানে এটা হচ্ছে এক কথায় তোমাদের জন্য অপরিহার্য, হ্যাঁ? তো তোমরা যারা এখন থেকে পলিটেকনিকে থাকা অবস্থাতেই তোমরা নিজেকে গুছায় পড়াশোনা করতে চাও, এবং আগে থেকেই তোমরা ডুয়েট অ্যাডমিশন বা জব প্রিপারেশন বা জব প্রিপারেশনের জন্য ডিপার্টমেন্ট অংশটুকু শেষ করতে চাও ভালো মতো, তোমরা আমাদের এই কোর্সে এনরোল করতে পারো, ঠিক আছে? আমাদের কোর্সে ভর্তি হতে হলে তোমাকে অবশ্যই কন্ট্যাক্ট করতে হবে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে 01923345657 এই নাম্বারে, অথবা 01717434608 এই নাম্বারে, হ্যাঁ? অথবা তুমি আমাদের পেজে মেসেজ করতে পারো, ঠিক আছে? অথবা তুমি আমাদের পেজে মেসেজ করে আরো কিছু বিস্তারিত জানার থাকলে বলতে পারো, অথবা জানতে আমাদের সাথে কথা বলতে পারো, অথবা হচ্ছে আমাদের কোর্সে ভর্তি হতে চাইলেও তুমি হোয়াটসঅ্যাপ নাম্বার এবং পেজে মেসেজ করে ভর্তি হতে পারবা। আর তোমরা যারা হচ্ছে এখনো মেকানিক্যাল ফোর্থ সিক্স সেকেন্ড সেমিস্টার ফার্স্ট সেমিস্টার স্টুডেন্ট আছো, পড়াশোনা শুরু করো নাই, তোমরা তোমাদের সামনে মিড টার্ম পরীক্ষা, ফাইনাল পরীক্ষা, এবং মিড টার্ম এবং ফাইনালে ভালো করতে চাইলে তোমরা আমাদের একাডেমিক কোর্সে ভর্তি হতে পারো, যেখানে আমরা পুরোটাই তোমাদের বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত পড়াশোনা করাবো। যে তোমাদের হচ্ছে সেমিস্টার ফাইনালে যাতে তোমরা অনায়াসে নিশ্চিন্তে যাতে A+ পেতে পাও আর কি। সো আমি তোমাদের একটু কমেন্টটা চেক করে নিই। তো আচ্ছা, ঠিক আছে, আল্লাহ হাফেজ।